আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন। আজকে আমরা বলেছিলাম সেট অফ বা ঋণ সমন্বয় নিয়ে কথা বলবো। সেট অফ এটা হচ্ছে ইংলিশ বা ব্যাংকের পরিভাষা বা ঋণ সমন্বয় বলা হয় যখন দুইজন ব্যক্তি একে অপরের নিকট ঋণী থাকেন, তখন তারা সরাসরি নগদ এই ঋণটা নগদ পরিশোধ না করে বলতে পারেন যে আমি তোমার কাছে এত টাকা পাই, তুমি আমার কাছে এত টাকা পাও, কাটাকাটি তুমি আমাকে দিতে হবে না, আমি তোমাকে দিতে হবে না। তো এই যে সমন্বয় করা, মানে একজন ঋণ নিয়েছে, উভয় পক্ষ একজন আরেকজনের কাছ থেকে ঋণ নিয়েছে, কিন্তু পরবর্তীতে ঋণটা পরিশোধ নগদ লেনদেন, নগদ অর্থে লেনদেন না করে, নগদ অর্থ আদান প্রদান না করে বলল যে ঠিক আছে, যেহেতু দুইজনই একজন আরেকজনের কাছ থেকে পাও না, তাহলে এটা আমরা কাটাকাটি করে ফেলি। এটাকে বলা হয় সেট অফ বা ঋণ সমন্বয়। এই সেট অফটা প্রথমত দুই প্রকার। একটা হচ্ছে ম্যান্ডেটরি সেট অফ, মানে বাধ্যতামূলক সেট অফ, মানে এটা করতে বাধ্য থাকবে। আর আরেকটা হচ্ছে চুক্তিবদ্ধ সেট অফ বা কন্ট্রাকচুয়াল সেট অফ, মানে দুইজনের মাঝে কন্ট্রাক্ট থাকে বা দুইজনে স্বেচ্ছায় নিজেদের ভিতরে কথা বলে মূলত একটা ঋণ সমন্বয় করে নেয়। তাহলে দুই প্রকার প্রথমত বললাম, একটা হচ্ছে বাধ্যতামূলক, মানে এটা করতেই হবে, করতে বাধ্য সে। আর আরেকটা হচ্ছে কন্ট্রাক্টের ভিত্তিতে, মানে দুইজন একে অপরের কথা বলে স্বেচ্ছায় নিজেদের কন্ট্রাক্টের ভিত্তিতে তারা এই সেট অফটা করে নিতে পারে। প্রথম যেটা বললাম যে বাধ্যতামূলক ম্যান্ডেটরি সেট অফ, সেটা আবার দুই প্রকার। বলা হচ্ছে একটা হচ্ছে স্বয়ংক্রিয়ভাবেই সেট অফ হয়ে যাবে, মানে এটার জন্য উভয় পক্ষের কারো অনুরোধ বা সম্মতির প্রয়োজন নাই। স্বয়ংক্রিয়ভাবেই একটা নির্দিষ্ট একটা কন্ডিশন ফিল আপ হলেই এটা সেট অফটা হয়ে যাবে, এটাকে বলা হয় কম্পালসারি সেট অফ। এটা ম্যান্ডেটরি যেটা আছে, মানে বাধ্যতামূলক যেটা আছে, ওইটার একটা প্রকার, ওইটাই আবার দুইটা প্রকার। একটা হচ্ছে কম্পালসারি বা স্বয়ংক্রিয় বা আবশ্যিক সেট অফ, আর আরেকটা হচ্ছে চাহিদার ভিত্তিতে সেট অফ। আমরা একটু বিস্তারিত বুঝবো, একটু উদাহরণ দিয়ে বুঝবো, যেন বিষয়গুলো আমরা ভালোভাবে বুঝতে পারি। তো প্রথমত দেখেন, প্রথম আমরা বললাম চার প্রকার, প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে ম্যান্ডেটরি আর আরেকটা হচ্ছে কন্ট্রাকচুয়াল। তো ম্যান্ডেটরিটা আমরা বললাম যে এটা এমন একটা এক ধরনের সমন্বয় যার জন্য মূলত উভয় পক্ষের কোনো ঐক্যমত্য বা চুক্তির প্রয়োজন নাই। এটা দুই পক্ষই মানতে বাধ্য। কখনো কখনো দুই পক্ষই মানতে বাধ্য থাকে, কখনো কখনো আবার এক পক্ষই মানতে বাধ্য থাকে। যেমন কম্পালসারি যেটা, এটা দুই পক্ষই মানতে বাধ্য। এটার জন্য একজন আরেকজনের পক্ষ থেকে অনুমতি নেওয়ার দরকার নাই যে ভাই আমিও তোমার কাছে টাকা পাই, তুমিও আমার কাছে টাকা পাও, আমরা এটা কাটাকাটি করে নেই বা সেট অফ করে নেই, এরকম পারমিশন বা হচ্ছে সম্মতির কোনো দরকার নেই। এটা অটোমেটিকভাবে স্বয়ংক্রিয়ভাবেই এটা হয়ে যাবে। আর আরেকটা হচ্ছে এটা একজনের পক্ষ থেকে অনুরোধ থাকে, আরেকজন মানতে বাধ্য থাকে, ওইটাকে বলা হয় সেট অফ অন ডিমান্ড। ডিমান্ডের ভিত্তিতে, মানে দুইটা ঋণ থাকে, দুইটা ঋণের যে যার ঋণটা সুবিধাজনক অবস্থানে থাকে বা যে একটু পাওয়ারফুল অবস্থায় থাকে, তার কথা অপরজন মানতে বাধ্য থাকে। এটা একটু বিস্তারিত একটু পরে বলবো, আগে আমরা উপরেরটা পড়ে আসি। কম্পালসারি যেটা আছে, এই দুইটাই কিন্তু ম্যান্ডেটরি যেটা আছে ওইটার দুইটা ভাগ। তো কম্পালসারি যেটা আছে, বলেছিলাম যে কোনো পক্ষের অনুরোধ বা সম্মতি লাগবে না, আপনি এটা কার্যকর হয়ে যাবে। তবে এটার জন্য কিছু শর্ত আছে, শর্তগুলো আমরা একটু দেখি। দেখেন, উভয় পক্ষকেই একই সাথে একে অপরের পাওনাদার ও দেনাদার হতে হবে। মানে উভয় পক্ষই, এ পক্ষ বি পক্ষ, এ পক্ষ একই সাথে অপর পক্ষ থেকে টাকা পায়, আবার অপর পক্ষ তার কাছ থেকে পায়, মানে দুই পক্ষই একই সাথে একে অপরের পাওনাদার এবং দেনাদার হতে হবে। উভয় ঋণ একেবারেই একই রকম হতে হবে। ঋণের ধরন, ঋণের বিবরণ, মেয়াদ পূর্তির যে সময়, দুইটাই একই হতে হবে। যদি দুই ঋণের টাকার পরিমাণ ভিন্ন হয়, একজনের পায় হচ্ছে ১,০০০ টাকা, আরেকজনের পায় ৫০০ টাকা, তাহলে ৫০০ টাকার সমপরিমাণ কাটাকাটি হবে, বাকিটা আলাদাভাবে স্বাভাবিকভাবে ঋণ হিসাবে থেকে যাবে। এবং বলা হচ্ছে যে এই ঋণগুলোর সাথে কোনো তৃতীয় পক্ষ থাকা যাবে না। তৃতীয় পক্ষ বলতে মনে করেন একজনের ঋণের সাথে বন্ধকি যুক্ত আছে, মর্গেজ যুক্ত আছে। অর্থাৎ ১,০০০ টাকা আমি ঋণ দিয়েছি, সে আমার কাছে একটা ঘড়ি বন্ধকি বা মর্গেজ রাখছে।
এই ধরনের কোনো তৃতীয় পক্ষ বা তৃতীয় কোনো জিনিস এখানে থাকা যাবে না। সরাসরি একজন আরেকজন থেকে পাওনাদার এবং দেনাদার হতে হবে, এবং এইটার ভিতরে কোনো সুদি লেনদেন রাখা যাবে না। শরিয়া পরিপন্থী কোনো কাজ এটার ভিতরে থাকা যাবে না। এই শর্তগুলো যদি পাওয়া যায়, তাহলে যদি একজন আরেকজনের কাছ থেকে টাকা পাওনা থাকে, তখন স্বয়ংক্রিয়ভাবেই কম্পালসারি সেট অফ হয়ে যাবে, মানে আবশ্যিকভাবেই এটা হয়ে যাবে। এটার উদাহরণটা কীরকম? যেমন ধরেন, আগামী মাসের 1 তারিখে আমি দিয়ে দিব, এটা বলে একজনের কাছ থেকে 10,000 টাকা ঋণ নিয়েছি। সেও আবার আমার কাছ থেকে অন্য কোনো পারপাসে এই 10,000 টাকা ঋণ নিয়েছে, অন্য কোনো দিন অন্য কোনো পারপাসে বা যে কোনোভাবেই হোক। সেও 10,000 নিয়েছে, আমিও 10,000 নিয়েছি। মেয়াদ পূর্তির, এই যে উপরে বললাম না ঋণের ধরন টাকা, তাই না? টাকা 10,000 টাকা, বিবরণ সেম। মেয়াদ পূর্তির যে সময়টা, অর্থাৎ দুইজনেরই ঋণ পরিশোধ করার সময় কবে? আগামী মাসের 1 তারিখে। উভয়টাই সমান। এখানে দেখেন পরিমাণ এবং পরিশোধের সময় যেহেতু হুবহু সেম, এবং ঋণের যে ধরনটা আছে টাকা, এটাও সেম, পরিমাণও সেম, সব কিছুই সেম, এবং একজন অপরজন থেকে পায়, তাহলে ওই 1 তারিখ আসলে অটোমেটিক এটা কাটাকাটি হয়ে যাবে, সেট অফ হয়ে যাবে। তখন বলতে হবে না যে আমি তো তোমার কাছে 10,000 টাকা পাই, তুমি আমার কাছে 10,000 টাকা পাও। আমি থাকি হচ্ছে ঢাকা, তুমি থাকো হচ্ছে সিলেটে। তুমি ঢাকা আসো, তুমি আমার 10,000 টাকা দিয়ে যাও, আমি তোমার 10,000 টাকা পৌঁছায় দেব। না, এই কষ্টটুকু করার দরকার নাই। তুমি সিলেটে আছো, থাকো ওখানে, আমি ঢাকা আছি, থাকি এখানে। যেহেতু তোমার কাছে আমি 10,000 টাকা পাই, তুমি আমার কাছে 10,000 টাকা পাও, আমরা কাটাকাটি করে নিলেই তো হয়ে যায়। তাহলে এই যে এই এই সিচুয়েশনটা, অর্থাৎ ঋণের ধরন, বিবরণ এবং মেয়াদ যদি সমান হয়, সেম হয়, তাহলে অটোমেটিকভাবে, আবশ্যিকভাবে, এটা কিন্তু ম্যান্ডেটরি একটা প্রকার, তাই না? ম্যান্ডেটরি সেট অফ। তাহলে আবশ্যিকভাবে এটা কাটাকাটি হয়ে যাবে। এখানে আর ওই যে কষ্ট করে সিলেট থেকে ঢাকা আসা বা ঢাকা থেকে সিলেট যাওয়ার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? এখন বলা হচ্ছে, এই যে দেখেন শর্তের ভিতরে বলা আছে যে ঋণের টাকা যদি ভিন্ন হয়, অর্থাৎ একজনের 10,000 টাকা, আরেকজনের হচ্ছে 5,000 টাকা, তাহলে 5,000 টাকা সমপরিমাণ ঋণ কাটাকাটি হয়ে যাবে। বাকি যে 5,000 টাকা আছে ওইটা ঋণ হিসাবে থেকে যাবে, ওইটা পরবর্তীতে সে পরিশোধ করে দিবে। এবং এখানে বলা হচ্ছে যে তৃতীয় কোনো পক্ষের অধিকার বা দায়বদ্ধতা রাখা যাবে না, কোনো বন্ধকি বা মর্টগেজ বা যে কোনো কিছু যেটার সাথে তৃতীয় কোনো পক্ষ মিলানো যাবে না। তৃতীয় পক্ষের সাথে যদি কোনো শর্ত যুক্ত থাকে, তাহলে এখন যদি আপনি কাটাকাটি করে দেন, তাহলে তো যে তৃতীয় পক্ষ এসে ধরবো, গ্যারান্টর আছে বা অন্য তৃতীয় পক্ষ এসে এখানে ঝামেলা করতে পারে। তৃতীয় পক্ষ থাকা যাবে না। এবং এই যে লেনদেন আছে, সুদি লেনদেন তো থাকাই যাবে না, এটা আমরা জানি, সুদ নিষিদ্ধ, তাই না? তাহলে ঋণের ভিতরে সুদ থাকা যাবে না। আচ্ছা, এবার আসি দ্বিতীয়টা, চাহিদার ভিত্তিতে সেট অফ। এটা একটু বোঝেন। দুইটা ঋণ, একজন অপরজনের কাছ থেকে, দুইজনেই পাওনাদার এবং দেনাদার, কিন্তু একজন আরেকজনের থেকে একটু সুবিধাজনক অবস্থানে। সুবিধাজনক অবস্থান বলতে এটাকে ইংরেজিতে বলা হয় সুপিরিয়র ডেট। তো এই যে সুবিধাজনক অবস্থাটা, এটা কিভাবে হয়? যেমন ধরেন, আমি 1,000 টাকা ঋণ নিয়েছি আরেকজনের কাছ থেকে, বিনিময়ে আমি আমার একটা ঘড়ি তার কাছেই বন্ধকি রেখেছি, যে আমি 1,000 টাকা নিলাম, তুমি আমার এই ঘড়িটা রাখো। আমি যেদিন 1,000 টাকা দিয়ে দিব, তুমি আমার ঘড়িটা আমাকে দিয়ে দিবে। এটা হচ্ছে আমার পক্ষ থেকে। দ্বিতীয় পক্ষকে আমি আবার ঋণ দিয়েছি, কিন্তু কোনো কিছু রাখি নাই, বন্ধকি কোনো কিছু রাখি নাই। তাহলে এই যে এই জায়গাটায়, মানে এই জায়গাটায় শক্তিশালীকে আমি, মানে আমি যদি এখন আইনের কাছে যাই, তাহলে আমার পাওয়ারটা বেশি থাকবে তার পাওয়ারের তুলনায়, কারণ তার এগেনস্টে কোনো বন্ধকি নাই, কিন্তু আমার এগেনস্টে বন্ধকি রেখেছি, যে আমি তো বন্ধকি রেখেছি, তোমার বন্ধকি দিয়ে দাও, আমি তোমার টাকা দিয়ে দেবো, তাহলে আমি হচ্ছে শক্তিশালী। এই শক্তিশালীতা অন্যভাবেও থাকতে পারে। অন্যভাবে কিভাবে দেখেন, মানে এখানে মূলত একটা উদাহরণ দিলাম, বাকি দুইটা ঋণের সুবিধাজনক অবস্থানে যে থাকে বা শক্তিশালী যে পাওনাদার, উনার অনুরোধে মূলত কাটাকাটি হয়ে যায়। আচ্ছা, আরেকভাবে আমি উদাহরণ দিই আপনাদেরকে। যেমন ধরেন, আমি ঋণ নিয়েছি, এটা পরিশোধ করব আগামী 1 তারিখে। আরেকজন আমার কাছ থেকে ঋণ নিয়েছে, ওইটা পরিশোধ করার ডেট হচ্ছে আগামী 2 দিন পরে। তাহলে দেখেন, আরেকজন যে আমার কাছে ঋণ নিয়েছে, 2 দিন পরে এটা সে দিতে বাধ্য, তার কাছে 2 দিন সময় আছে হাতে। কিন্তু আমি যে ঋণ নিয়েছি, আমার হাতে কয়দিন সময় আছে? আরও 8 দিন, আরও
কত 18 দিন সময় আছে এই মাস শেষ হইতে, আগামী মাসের 1 তারিখ হইতে, তাই না? তাহলে তার হাতে সময় আছে 2 দিন, আমার হাতে সময় আছে 18 দিন। এই দুইজনের ভিতরে শক্তিশালী অবস্থানে কি আছে? শক্তিশালী অবস্থানে আমি আছি। কেন আমি আছি? কারণ 2 দিন পরেই তার কাছে আমি টাকা চাবো, সে যদি না দিতে পারে আমি আদালতে যাব, মামলা করব। ওই আইনি লড়াইয়ে আমি কিন্তু শক্তিশালী অবস্থান, কারণ আমার সময় তো চলে আসছে 2 দিন। 2 দিনের ভিতরে তুমি টাকাটা পরিশোধ করে দিতে হবে, আমি হচ্ছে শক্তিশালী। ঠিক আছে, এভাবে দুটো উদাহরণ দিয়েছি, তাই না? তাহলে এখানে বলা হচ্ছে যে সেট অফ অন ডিমান্ড বা চাহিদার ভিত্তিতে সেট অফ, দুইটা ঋণের মধ্যে যে ঋণটি বেশি সুবিধাজনক বা শক্তিশালী সেই ঋণের পাওনাদারের অনুরোধে এই সমন্বয়টি হয়ে থাকে। যিনি ছোট ঋণের পাওনাদার তিনি রাজি না থাকলেও এটা মানতে বাধ্য। যেমন ওই যে বললাম, আমি শক্তিশালী অবস্থানে ছিলাম, কেন? কারণ 2 দিন পরেই তো তুমি টাকা পরিশোধ করার সময় আসছিল, আর আমি তো 1 মাস পরে বা 18 দিন পরে পরিশোধ করবো, তাহলে আমি শক্তিশালী। এখন দুইজনের ঋণ হচ্ছে 5,000 টাকা, আমি 5,000 টাকা ঋণ দিয়েছিলাম, সেও 5,000 টাকা আমার কাছে ঋণ দিয়েছিল। এখন আমি বলতে পারি ঠিক আছে, এটা কাটাকাটি করে দিলাম, আমাদের যে ঋণটা আছে এটা কাটাকাটি করে নিলাম, তাহলে হয়ে যাবে। এখন দেখেন, আমি তো শক্তিশালী অবস্থানে ছিলাম, আমি যদি এখন কাটাকাটি করে নেই, যে কাটাকাটি করে নেওয়ার মানে কি? মানে ওই যে তাকে যে আমি টাকাটা দিতাম আরও 1 মাস পরে, এখন আমি কাটাকাটি করার কারণে টাকাটা কবে দিয়ে দিতেছি? 2 দিনের ভিতরে। এখন তাহলে আমি এই যে একটা এক্সট্রা একটা সুযোগ ছিল যে আমি চাইলে 20 দিন লেট করতে পারতাম, ওই এক্সট্রা সুযোগটা আমি নেই নাই, আমি ছেড়ে দিছি। এই ছাড় দেওয়ার মন মানসিকতাটা আমার থাকতে হবে, মানে আমি এটা ছেড়ে দিতে হবে, এটার বিনিময়ে অন্য কিছু দাবি করা যাবে না। যে ঠিক আছে, এমন করা যাবে না যে আমি ওই 20 দিনের টাচকে ছেড়ে দিব, কিছু টাকা এখানে এক্সট্রা বেনিফিট, না, এটা নেওয়া যাবে না। এই যে এক্সট্রা সুযোগটা, এটা আমি যদি ছেড়ে দেই, কে ছেড়ে দিতেছে? যে শক্তিশালী, দুই দুই পক্ষের যে শক্তিশালী, সে যদি ছেড়ে দেওয়ার মন মানসিকতা থাকে, ছেড়ে যদি দেয় এবং সে যদি চায় যে এটা সেট অফ হয়ে যাক বা কাটাকাটি হয়ে যাক, তাহলে অপর পক্ষ উনি এটা মানতে বাধ্য, কারণ উনি এখানে না মানার তো কোনো কারণ নেই, তাই না? আমি আমার সুযোগ ছেড়ে দিতেছি, তুমি কেন ছাড়বা না? তোমার তো এখানে কোনো কারণই নেই। তাহলে এই জায়গাটা হচ্ছে সেট অফ অন ডিমান্ড, মানে আমি ডিমান্ড করছি এটা সেট অফের। আমি কেন ডিমান্ড করতে পারছি? কারণ আমার ডেটটা ছিল সুপিরিয়র ডেট, আমি একটু শক্তিশালী বা সুবিধাজনক অবস্থানে ছিলাম। তাহলে অপর পক্ষ এটা মানতে বাধ্য। এখানে দেখেন শর্তগুলো কি কি? উভয় পক্ষকেই দেনাদার পাওনাদার হতে হবে, শক্তিশালী ঋণের পাওনাদারকে তার অতিরিক্ত সুবিধা বা অধিকার স্বেচ্ছায় ছেড়ে দিতে রাজি থাকতে হবে। ওই যে আমার অতিরিক্ত সুবিধা কি ছিল? আমি 20 দিন পরে চাইলে দিতে পারতাম, কিন্তু আমি ওটাকে ইনস্ট্যান্ট তাকে পরিশোধ করে দিলাম। তাহলে এই যে অতিরিক্ত সুবিধা বা অধিকার, এটা আমি ছেড়ে দিলাম। এই ছেড়ে দেওয়ার যে বিষয়টা, এটাতে আমার রাজি থাকতে হবে। আচ্ছা, শক্তিশালী ঋণ বলতে বোঝায় কোনো ঋণ বন্ধক বা গ্যারান্টি দ্বারা যদি সুরক্ষিত থাকে, অথবা কোনো ঋণের মেয়াদ কম হয় বা দ্রুত পরিশোধযোগ্য হয়। ওই যে যেটা আমি উদাহরণ দিয়ে বুঝাইলাম একটু আগে, তাই না? যে আমি তো ঋণটা পাবো 2 দিনের ভিতরেই, কিন্তু আমি যে পরিশোধ করব ওইটা 1 মাস পরে। তাহলে এই যে মেয়াদ কম, আমারটার মেয়াদ কম ছিল, তাই না? তাহলে আমি শক্তিশালী ছিলাম। তারপর ঋণগুলোর ধরন একই থাকতে হবে, মানে মান, আচ্ছা বলছে একই থাকতে হবে, মানে ওই যে টাকার লেনদেন ছিল, টাকা একই একই ধরনের ঋণ, এক থাকতে হবে। তবে মান এবং মেয়াদে হুবহু মিল থাকা বাধ্যতামূলক না। ওই যে মেয়াদ যেটা বললাম, আর মান হচ্ছে ওই যে বন্ধকি দ্বারা যদি সুরক্ষিত থাকে এটার মান একটু বেশি, বন্ধকি ছাড়া যদি থাকে ওটার মান একটু কম। আর মেয়াদের বিষয়টা ওই যে আমি তাড়াতাড়ি নেওয়ার যে অধিকারটা ছিল, দেরিতে দেওয়ার যে অধিকারটা ছিল, ওইটা যে মেয়াদ হুবহু মিল থাকা বাধ্যতামূলক না। কেন? কারণ এটা তো মূলত অনুরোধটা কি করতেছে? যে শক্তিশালী, যার সুপিরিয়র ডেট আছে, সে হচ্ছে এটার অনুরোধটা করতেছে। তাহলে এখানে মেয়াদ এবং মান হুবহু মিল থাকা বাধ্যতামূলক না। তারপরে বলা হচ্ছে আগের মতো যদি এখানেও টাকার পরিমাণ ভিন্ন হয়, অর্থাৎ বাকি টাকা, ওই যে একজনের 10,000 টাকা ঋণ আছে, আরেকজনের 5,000 টাকা, তাহলে কাটাকাটিটা হবে 5,000-এ, আর বাকি যে 5,000 আছে ওই 5,000টা হচ্ছে আপনার আলাদাভাবে পরিশোধ করে দিতে হবে, ঠিক আছে? তাহলে এই যে দ্বিতীয় যেটা পড়লাম আমরা, চাহিদার ভিত্তিতে সেট অফ, এটা আবার একটু বলি যে এটা হচ্ছে মূলত দুইটা ঋণের মধ্যে যে ঋণটা বেশি সুবিধাজনক বা শক্তিশালী, বা যেটাকে বলে সুপিরিয়র ডেট, সেই ঋণের পাওনাদারের অনুরোধে মূলত এই সেট অফ বা সমন্বয়টি হয়ে থাকে। অপর পক্ষ এটা মাইনা নিতে বাধ্য থাকবে, ঠিক আছে? তাহলে সুপিরিয়র ডেটটা এখানে কেন হয়? ওই যে
ঋণ দিয়েছি, ঋণের পরিবর্তে আমার বন্ধকি ছিল, অথবা হচ্ছে যে সময়টা, মেয়াদটা, ওই মেয়াদের দিক থেকেও আমি শক্তিশালী ছিলাম, আমি সুবিধাজনক অবস্থানে ছিলাম। ঠিক আছে? তাহলে এই যে এই দুইটা, একটা হচ্ছে কম্পালসারি সেট অফ আর একটা হচ্ছে সেট অফ অন ডিমান্ড, এই দুইটা হচ্ছে ম্যান্ডেটরি সেট অফের দুইটা প্রকার। ম্যান্ডেটরি কি? বাধ্যতামূলক, তাই না? প্রথমটা তো দুই পক্ষই বাধ্য থাকে, আর পরেরটা এক পক্ষ বাধ্য থাকে আর আরেক পক্ষ অনুরোধ করে। অনুরোধ করে হচ্ছে যার সুপিরিয়র ডেট থাকে বা সুবিধাজনক অবস্থানে থাকে। ঠিক আছে? এবার দেখেন সর্বশেষ আরেকটা প্রকার, ওই যে বলেছিলাম প্রথমত দুই প্রকার, ম্যান্ডেটরি আর একটা হচ্ছে কন্ট্রাকচুয়াল। কন্ট্রাকচুয়াল মানে কন্ট্রাক্টের ভিত্তিতে বা চুক্তির ভিত্তিতে বা সম্মতির ভিত্তিতে নিজেদের ঋণ কাটাকাটি করা। অর্থাৎ উভয় পক্ষ বলল যে এটা বাধ্যতামূলক না, উভয় পক্ষ যে কোনো একটা বিষয়ে রাজি হইল যে আমরা ঋণটা তাহলে কাটাকাটি করে ফেলি, দুই পক্ষ রাজি হয়ে কাটাকাটি করে ফেললো, এখানে কোনো বাধ্যতামূলক কোনো কন্ডিশন নেই যে ওই যে দুইজনের ঋণ সমান থাকতে হবে এবং ধরন, বিবরণ, তারপর হচ্ছে মেয়াদ সমান থাকতে হবে, বা হচ্ছে ওই যে সুপিরিয়র ডেট ডেট থাকতে হবে, এই ধরনের কোনো বিষয় নেই। এটা সরাসরি উভয় পক্ষ, এক পক্ষ আরেক পক্ষের দেনাদার পাওনাদার হবে এবং যে কোনো বিষয়ে তারা পারস্পরিক সম্মতিতে এই কাটাকাটিটা করে ফেলবে। এটারও যদি একটা উদাহরণ দিই আমি, আচ্ছা এখানে দেখেন আরও কিছু কথা লেখা আছে যে দুই পক্ষই যেহেতু রাজি আছে, তাহলে ওই যে ঋণের ধরন, মান, মেয়াদ এগুলো মিল থাকা বাধ্যতামূলক না। একটি ঋণ যদি বড় হয়, ছোট হয়, তাহলে ওই যে সমপরিমাণ যে অংশ আছে ওইটা কাটাকাটি হয়ে যাবে, বাকি অংশ সে আলাদাভাবে বুঝে নিবে। যেমন ধরেন কোনো ধরনের কন্ডিশন ছাড়াই আমি একজনের কাছ থেকে 10,000 টাকা নিয়েছি, সে আমার কাছ থেকে 12,000 টাকা নিয়েছে। ধরেন দুইজনের দুইটা সময় ছিল, আমি যে 10,000 টাকা নিয়েছি ওইটা এই মাসের 1 তারিখে পরিশোধ করে দিব, আরেকজন যে আমার কাছ থেকে 12,000 টাকা নিয়েছে সে আগামী মাসের 1 তারিখে বা 15 তারিখে পরিশোধ করবে। তাহলে এখানে দেখেন ঋণের যে পরিমাণ ভিন্ন, তারপরে যে সময় ওইটাও ভিন্ন, সমস্যা নাই। এখন আমরা দুইজন বলতে পারি দেখো, যেহেতু সময়ও কিন্তু এখনো আসে নাই, ঋণ পরিশোধ করার সময় আসে নাই, কিন্তু যেহেতু এখানে আংশিক টাকা সমান সমান আছে, আমরা বলতে পারি যে ঠিক আছে, যেহেতু তোমার কাছে আমার 10,000 আছে, আমার কাছে তোমার 12,000 টাকা আছে, 10,000 টাকা তো সমান সমান আমরা কাটাকাটি করে ফেলি, আমাদের এখনো সময় আসে নাই, আমাদের এখন আমরা বাধ্য না, কোনো পক্ষই সুপিরিয়র ডেট নাই, কিন্তু আমরা দুই পক্ষই, তুমি যদি রাজি থাকো আমি রাজি, তাহলে আমরা এখন কাটাকাটি করে ফেলতে পারি। যদি এইভাবে সম্মতিতে, দুইজনের সম্মতিতে কাটাকাটি করে ফেলে, তাহলে এটা জায়েজ, এটা করা যাবে। ঠিক আছে? বাকি 2,000 টাকা ওইটা সে ওই যে আগামী মাসে তার যে সময় আছে ওই সময় সে পরিশোধ করে নেবে। তাহলে এটা হচ্ছে কন্ট্রাকচুয়াল সেটআপ, এখানে কেউ কাউকে বাধ্য করে নাই, দুই পক্ষও কোনো কারণে বাধ্য না, শুধুমাত্র তারা নিজেরা স্বেচ্ছায় পারস্পরিক যে চুক্তির ভিত্তিতে বা স্বেচ্ছার ভিত্তিতে তারা এটা সেট অফ বা কাটাকাটি করে নিয়েছে। ঠিক আছে? এখন দেখেন আরেকটা বিষয় আছে, ভবিষ্যতে ঋণ সমন্বয়ের জন্য আগাম দ্বিপাক্ষিক প্রতিশ্রুতি, এটা জায়েজ আছে, এটা করা যায়। এটা কিরকম? মনে করেন আর্থিক প্রতিষ্ঠান আর তার গ্রাহক নিয়মিত মনে করেন লেনদেন করে, নিয়মিত লেনদেন করে, ব্যবসায়িক লেনদেন করে, বা হচ্ছে ধরেন ইসলামী ব্যাংক আছে, ইসলামী ব্যাংকের সাথে তার গ্রাহকের নিয়মিত লেনদেন হয়। তো ব্যাংক গ্রাহককে বলে দিল বা গ্রাহক ব্যাংকের সাথে দুই দুই পক্ষই একটা প্রতিশ্রুতি নিয়ে ফেললো যে দেখো আমরা সারা মাস ব্যবসা করি, আমরা সারা মাস লেনদেন করি, ঠিক আছে, আমরা প্রতি মাসে শেষ দিকে বা যে কোনো একটা সময়ে আমাদের যে পাওনা হবে এটা অটোমেটিক তোমার ব্যাংক থেকে আমার কেটে নিতে পারবো, তোমার ব্যাংক থেকে আমি কেটে নেওয়া যাবে। যেমন ধরেন আপনি কিস্তিতে কোনো কিছু কেনাবেচা করে, তো ব্যাংক বলল কি যে ঠিক আছে, কিস্তির টাকা তো তুমি একটা জিনিস পণ্যে কিস্তিতে কিস্তিতে নিচ্ছ, এটা তো প্রতি মাসে তুমি পরিশোধ করবা, তাহলে ওই ওই সময়ে আমি তোমার টাকাটা তোমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে নিয়ে যাব, বা তোমার ব্যাংকে টাকা আছে ওই টাকার সাথে আমাদের এই টাকা কাটাকাটি করে ফেলবো, মানে যে কোনোভাবেই তারা লেনদেন করে, রেগুলার লেনদেন করে, তারা নির্দিষ্ট ফিউচারের কোনো একটা সময়ের জন্য তারা সমন্বয়ের একটা প্রতিশ্রুতি দিয়ে দিল যে আমরা লেনদেন কন্টিনিউ করতে থাকবো, অমুক তারিখ আসলে বা প্রতি মাসের 1 তারিখ আসলে তুমি আমার কাছে কত পাও, আমি তোমার কাছে কত পাই, এগুলো ভাগ করে আমরা কাটাকাটি করে ফেলবো, বাকি তুমি যদি পাও আমি দিয়ে দিব,
আর আমি যদি পাই তুমি আমাকে দিয়ে দিবা। এভাবে কাটাকাটি করা যায়। এগুলো আপনার ব্যাংকে হয়, এগুলো আপনার ওই যে ক্রেডিট কার্ডের যে নেটওয়ার্কগুলো আছে, নেটওয়ার্কের ভিতরে হয়। আমরা একটু পরে পড়বো। আমরা আধুনিক সময়ে যে মডার্ন যে ব্যবহারগুলো আছে, ওই ব্যবহারগুলো দেখার সময় এই জিনিসটা আমরা বাস্তবে দেখব, ঠিক আছে? অর্থাৎ ভবিষ্যতে ঋণ সমন্বয়ের জন্য আগাম দ্বিপাক্ষিক প্রতিশ্রুতি বা বাইলিটারাল এক্সচেঞ্জ প্রমিস এটা করা জায়েজ আছে, দুই পক্ষ এটা জায়েজ আছে, ঠিক আছে? তবে মনে রাখতে হবে যে এই প্রতিশ্রুতির সময়ে উপরে যে আমরা দুইটা নিয়ম পড়ে আসলাম, কম্পালসারি তারপর কন্ট্রাকচুয়াল, যেই নিয়মগুলো পড়ে আসছি, শর্তগুলো পড়ে আসছি, ওই শর্তগুলো এখানে পুরোপুরি মেনে চলতে হবে। এখন দেখেন, ধরেন একজনে লেনদেন করতেছেন ডলারে, আরেকজনের হচ্ছে বাংলা টাকা বা অন্য কোনো কারেন্সি, মানে দুইটা কারেন্সি, আলাদা দুইটা কারেন্সি। এতক্ষণ যে আমরা উদাহরণগুলো পড়ে আসলাম, সবগুলোই কি ছিল? যে একই কারেন্সি বা একই মানের ইয়াগুলো দিয়ে আমরা উদাহরণগুলো দিয়েছি, তাই না? কিন্তু যদি দুইজনের দুই কারেন্সি হয়, ব্যাংকের সাথে আপনি লেনদেন করতেছেন, আপনি হচ্ছে ব্যাংকের কাছে সবসময় টাকা দেন, আর ব্যাংকের কাছে হচ্ছে ডলার থাকে, বা ব্যাংক হচ্ছে বিদেশে আপনার টাকাটা পৌঁছায় দেয় ডলারে। কোনো একটা কারণে আপনাদের লেনদেনটা দুইটা মুদ্রা আছে। যদি দুইটা মুদ্রা হয়, তাহলে সেট অফ যখন কার্যকর হবে, তখন ওই সেট অফ কার্যকরের সময়ের যেই এক্সচেঞ্জের যে রেটটা থাকে, ওই রেট অনুযায়ী আপনাদের লেনদেনটা করতে হবে। আমরা এটা পড়ে আসছি, তাই না? যে মুদ্রা লেনদেনের শরীয় হুকুমগুলো যখন পড়েছি, তখন পড়েছি যে দুই মুদ্রার যদি বিপরীত যে দুইটা মুদ্রার যদি লেনদেন হয়, তখন আগে থেকে বলা যায় না, আগে থেকে এটা বলতে পারবেন না যে আমাদের তো সেট অফ হবে আগামী 1 তারিখে, 1 তারিখে সেট অফ, তোমার কাছে তো ডলার আছে, আমার কাছে টাকা আছে, তো আমাদের যে সমন্বয়টা বা আমাদের যে কাটাকাটিটা সেট অফটা হবে, ওইটা আজকের রেটে হবে। 1 মাস পরে আমাদের কাটাকাটি হবে, কিন্তু ডলারের যে রেট, ওটা আজকের রেট হবে, এটা বলা জায়েজ নাই। কি বলতে হবে? ওই যে 1 তারিখে যেই রেট থাকবে, ইনস্ট্যান্ট যে ডলার এক্সচেঞ্জের রেটটা থাকবে, ওই রেটে সমন্বয়টা আমাদের করা হবে। তাহলে এটা জায়েজ আছে, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখেন কিছু আধুনিক লেনদেন বা সেট অফ বা ঋণ সমন্বয়ের প্রয়োগ। 1 নম্বর দেখেন, বাকিতে বিক্রির ক্ষেত্রে আর্থিক প্রতিষ্ঠান ও গ্রাহকের মধ্যে সমন্বয়। বাকিতে বলতে ওই যে কিস্তিতে কোনো একটা কিছু পণ্য ক্রয় করলে। এখন দেখেন, আপনি কোনো একটা ব্যাংক থেকে কোনো একটা কিছু কিস্তিতে নিয়েছেন, বাড়ি বানিয়েছেন বা কোনো একটা ফ্রিজ নিয়েছেন, কোনো একটা প্রোডাক্ট, যে কোনো কিছু কিস্তিতে আপনাদের লেনদেনটা হয়েছে। এখন আপনি, কথা হয়েছে প্রতি মাসের 5 তারিখের ভিতরে কিস্তির টাকা পরিশোধ করে দিবেন। এখন ব্যাংক যদি চায় আপনার কাছ থেকে সরাসরি টাকা না নিয়ে, যে আপনি ব্যাংকে যে সরাসরি টাকাটা দিয়ে আসতে হবে, এটা না করে ওই ব্যাংকে আপনার একটা অ্যাকাউন্ট আছে, আপনার অ্যাকাউন্ট থেকে সে সেটেলমেন্ট করে নেবে। আপনার সাথে এইভাবে কথা বলে নিতে পারে যে ঠিক আছে, তুমি তো আসে এখানে দেওয়ার দরকার নেই, তোমার এখানে ব্যাংক অ্যাকাউন্ট আছে, তোমার এখানে ব্যাংকে তো টাকা আছে, আমার যেদিন কিস্তির সময় আসবে, আমি ওই দিন তোমার ব্যাংক থেকে টাকা নিয়ে আমি সেট অফ করে নেব বা কাটাকাটি করে নেব, তোমার ব্যাংক থেকে টাকা নিয়ে নিব, আর তোমার এখানে যে কিস্তির ঋণটা ছিল ওইটা আমি কমিয়ে দেব। এটা করা যায়। এটা হচ্ছে আধুনিক লেনদেনের একটা উদাহরণ। আরেকটা উদাহরণ আমরা দেখি, ক্লিয়ারিং হাউসের মাধ্যমে চেকের সমন্বয়। প্রতিদিন দেখেন ব্যাংকে কিন্তু হাজার হাজার চেকের লেনদেন হয়। সর্বশেষ যে নির্দিষ্ট একটা সময় কেন্দ্রীয় ব্যাংকের ক্লিয়ারিং হাউসের মাধ্যমে এগুলো কাটাকাটি করা হয়। যেমন ধরেন, ব্র্যাক ব্যাংকের একটা চেক ইসলাম ব্যাংকে নিয়ে ব্যবহার করা হয়েছে, ইসলাম ব্যাংকের একটা চেক আইবিএল ব্যাংকে নিয়ে ব্যবহার করা হয়েছে, আইবিএল এরটা আবার ধরেন সোনালী ব্যাংকে ব্যবহার করা হয়েছে, সোনালী ব্যাংকেরটা আবার ব্র্যাক ব্যাংকে ব্যবহার করা হয়েছে। মানে মাল্টিপল, এক ব্যাংকের আরেক ব্যাংকে, আরেক ব্যাংকের আরেক ব্যাংকের চেক এভাবে ব্যবহার করা হয়েছে। তো এখানে দেখা যায় একটা টাকার এই যে লেনদেন হইতেছে, তো এই টাকাটা দেখা যায় রাতের বেলা বা যে কোনো একটা সময় কেন্দ্রীয় ব্যাংকের যে ক্লিয়ারিং হাউস আছে, ওখানে বসে হিসাব করা হয় যে এই লেনদেনগুলো হয়েছে, এই ব্যাংক এত টাকা পাবে, এই ব্যাংক এত টাকা পাবে, বা এই ব্যাংক এত টাকা দিবে, এরকম একটা হিসাব নিকাশ করা হয়। ওই সময় এগুলো কাটাকাটি করে ফেলা হয়। তাহলে এটা হচ্ছে আধুনিক ব্যাংকিং একটা সেট অফের বা ঋণ সমন্বয়ের একটা প্রয়োগ। আরেকটা দেখেন, সিমিলারই এই যে ব্যাংকের যে চেক চেকের সিস্টেমটা, এটার সিমিলারই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড আমরা ব্যবহার করি। আমরা জানি যে এটা একটা নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে ব্যবহার করা হয়। নেটওয়ার্কিং সিস্টেম বলতে ওই যে ভিসা, মাস্টার কার্ড, এগুলোর মতো একটা সংস্থাগুলো বা নেটওয়ার্কগুলো এগুলো ম্যানেজ করে। তো এখানে দেখেন, আপনি আইবিএল এর ক্রেডিট কার্ড নিয়ে
ব্র্যাক ব্যাংকে দিচ্ছেন, ব্র্যাক ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে ইউএসএ যে ব্যবহার করতেছেন, ইউএসএরটা নিয়ে মালয়েশিয়া ব্যবহার করতেছেন, এক এক দেশেরটা এক এক দেশে সারাদিন কিন্তু হাজার হাজার লেনদেন করতেছে। তো এই যে লেনদেন হওয়ার পরে এটার একটা হিসাব নিকাশ থাকে, ওই হিসাব নিকাশটা তারাই তাদের একটা সময় হিসাব করে করে দেখে যে ওই ব্যাংক এত টাকা পাবে, ওই ব্যাংকের কাছ থেকে আমি এত টাকা পাবো, ওই সমন্বয় করে দেয় যে তুমি এত টাকা পাইতা, আমি এত টাকা পাইতাম, তাহলে এইটা কাটাকাটি, বাকি যে টাকাটা আছে ওটা আমি তোমাকে বুঝাই দিয়ে দিলাম বা তুমি আমাকে বুঝাই দিয়ে দাও। এইভাবে এই ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ডের যে নেটওয়ার্কিং সিস্টেমগুলো আছে তারাও এইভাবে সমন্বয় করে থাকে। তাহলে এই ছিল মোটামুটি আজকের ক্লাস, যে সেট অফ বা ঋণ সমন্বয় কিভাবে করতে হয়। প্রথমত আমরা দেখলাম যে সেট অফ বা ঋণ সমন্বয় প্রথমত এটা দুই প্রকার, একটা হচ্ছে ম্যান্ডেটরি সেট অফ, আরেকটা হচ্ছে কন্ট্রাকচুয়াল সেট অফ, মানে কন্ট্রাক্টের ভিত্তিতে। ম্যান্ডেটরি যেটা, এটা আবার দুই প্রকার, একটা হচ্ছে কম্পালসারি মানে বাধ্যতামূলক দুই পক্ষ থেকেই, আর আরেকটা হচ্ছে সেট অফ অন ডিমান্ড। দুই পক্ষ থেকে যদি বাধ্যতামূলক হইতে হয় তাহলে আমরা দেখছি যে ঋণের ধরন, বিবরণ, মেয়াদ এগুলো সমান থাকতে হয় এবং তৃতীয় কোনো পক্ষের অধিকার বা দায়বদ্ধতা এখানে থাকা যাবে না। যদি চাহিদার ভিত্তিতে সেট অফ এটা বলি তাহলে দুই পক্ষের এক পক্ষ শক্তিশালী বা সুবিধাজনক অবস্থানে থাকতে হয়, যেটাকে বলে সুপিরিয়র ডেট। সুবিধাজনক কিভাবে থাকে, হয় তার এগেনস্টে বন্ধকি ছিল বা মর্গেজ ছিল, অথবা তার ঋণের যে সময়টা আছে এই সময়টা কম ছিল, যে কোনোভাবেই সে সুবিধাজনক অবস্থানে আছে। তাহলে যেই ঋণের পাওনাদার সুবিধাজনক অবস্থানে আছে তার অনুরোধে অপর পক্ষ বাধ্য থাকে এই সেট অফটা মাইনে নিতে। তারপরে বললাম যে কন্ট্রাকচুয়াল সেট অফ, সেটা হচ্ছে দুই পক্ষের পারস্পরিক সম্মতির ভিত্তিতে যদি কোনো কাটাকাটি করা হয়, কোনো ধরনের বাধ্যতামূলক এখানে সম্পর্ক নাই, ম্যান্ডেটরি কোনো সম্পর্ক নাই, তাহলে ওইটাকে বলা হয় কন্ট্রাকচুয়াল সেট অফ। তারপর বললাম যে ঋণ সমন্বয়ের জন্য আগাম দ্বিপাক্ষিক প্রতিশ্রুতি বা দুই পক্ষের প্রতিশ্রুতি এটা জায়েজ আছে, যে আগামী এক মাস পরে তোমার ব্যাংক থেকে অটোমেটিক টাকা কাটা হয়ে যাবে, কিস্তির টাকা বা যে কোনোভাবে দ্বিপাক্ষিক প্রতিশ্রুতি এটা জায়েজ আছে। তারপর আমরা আধুনিক লেনদেনের কিছু প্রয়োগ দেখলাম, একটা হচ্ছে ওই যে কিস্তিতে যদি কোনো কিছু কেনাবেচা করে ওইটার সমন্বয়, ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা নেওয়া, তারপর ক্লিয়ারিং হাউসের মাধ্যমে চেকের যে সমন্বয়, এটা একটা উদাহরণ হতে পারে। তারপর ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নেটওয়ার্কিংয়ের যে সিস্টেমের সমন্বয় করা হয়, এটাও এটার একটা উদাহরণ হতে পারে। ঠিক আছে।